প্রিয় দর্শক, সিলেটের সুনামগঞ্জের একটি স্কুলের গল্প শোনাই আপনাদের। পত্রিকার শিরোনাম হয়েছে শিক্ষকরা বাড়তি যত্ন নেন বলেই ক্লাসে উপস্থিতির হার বেড়েছে এবং স্কুলটির অনেক উন্নতি হয়েছে। আসলে এই যত্নটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কালো কেন? পোশাকের ভেরিয়েশন। অনেক ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। নতুন দিনে সত্যই সাহস। উদ্বিগ্ন সরকার, দায়িত্ব দিল দলগুলোকে। উপদেষ্টা পরিষদের বৈঠক। ৩টি আসনে খালেদা জিয়া, বগুড়ায় তারেক রহমান। ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা। দৈনিক যুগান্তর, ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। ৩ আসনে লড়বেন খালেদা জিয়া, একটিতে তারেক রহমান। উপদেষ্টা পরিষদের জরুরি সভা, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন। দৈনিক সমকাল, বিএনপির তালিকায় ৮৩ নতুন মুখ। প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষকের পদ বাতিল করল সরকার। কালের কণ্ঠের শিরোনাম, ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। দলগুলো এক সপ্তাহের মধ্যে মতৈক্যে পৌঁছাতে না পারলে সরকারের সিদ্ধান্ত। বাংলাদেশ প্রতিদিন, ২৩৭ আসনে বিএনপির প্রার্থী, প্রধান উপদেষ্টার দূরদর্শী সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলের দায়িত্ব। মানব জমিনের শিরোনাম, নবীন প্রবীণের সমন্বয় বিএনপিতে, বল রাজনৈতিক দলের কোর্টে। খবরের কাগজ, ২৩৭ আসনে বিএনপির প্রার্থী, মতৈক্যে ব্যর্থ হলে সিদ্ধান্ত নেবে সরকার। গণভোট, জুলাই সনদ, দলগুলোকে 7 দিনের সময়। আমার দেশ, ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। করতোয়া, বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটদের নাম। 40 আসন পাবে শরিকরা। কালবেলার শিরোনাম, অভিজ্ঞদের ওপরে আস্থা রাখছে বিএনপি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লোকসান আড়াল করে মুনাফা দেখাতো। দৈনিক ইনকিলাব, সংকট সমাধানেই সরকারকে উদ্যোগ নিতে হবে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা কাটেনি। রূপালী বাংলাদেশ, খালেদা জিয়া 3টিতে, তারেক রহমান লড়বেন 1টিতে। 12 আসনে নারী, 10 নারী। আলোকিত বাংলাদেশ, খালেদা জিয়া লড়বেন 3 আসনে, তারেক 1টিতে। দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে। আজকে একদম খুব জরুরি এবং খুব উল্লেখযোগ্য কিছু খবর আছে। যেমন প্রথম আলোর জন্মদিন দিয়ে যদি শুরু করি, একটি পত্রিকা, দেশের শ্রেষ্ঠ পত্রিকা, ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, এবং এই পত্রিকাটির সম্পাদক তার শিরোনামে লিখেছেন, নতুন দিনে সত্যই সাহস। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। এটা অস্বীকার করা যাবে না যে প্রথম আলো বাংলাদেশের পাঠকদের হৃদয়কে জয় করেছে। প্রথম আলো শুধু না, এই যে টিমটা এখানে কাজ করছে, তারা এর আগে যে পত্রিকাগুলোতে ছিলেও তারা একটা টিম ওয়ার্কের ভেতর থেকে মানুষের, পাঠকের হৃদয়কে জয় করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে প্রথম আলো। প্রথম আলো রাজনীতির খবর দেয়, আবার প্রথম আলোর নিজস্ব একটা রাজনীতি আছে, একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। মতাদর্শ বলবো আর কি। তো কখনো কখনো এটি করতে গিয়ে প্রথম আলো কারো চক্ষুশূল হয়, আবার কারো কারো প্রিয় থেকে অপ্রিয় হয়ে যায়। তবে বস্তুনিষ্ঠতা, সত্য তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে আমাদের এখানে যে ক্রমশই চ্যালেঞ্জ হয়ে উঠছে, সেই জায়গাটায় প্রথম আলোর মতো আরও কিছু প্রতিষ্ঠান গড়ে উঠুক, এটি আমরা চাই। প্রথম আলো যে বক্তব্য দিয়ে যাত্রাটা শুরু করেছিল, প্রথম আলো নিজের কাছে জিজ্ঞেস করুক সেখান থেকে সে একটু দূরে সরে গেছে কিনা বা সেখানে আছে কিনা। যদি সে নিজে রিয়েলাইজ করে যে না, আমার প্রতিশ্রুতির জায়গা থেকে হয়তো আমি কোনো জায়গাটায়, এটি তার উপরে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে প্রথম আলোর কাছে যে তারা মানুষের প্রতিষ্ঠান হিসাবে যাত্রাটা যে শুরু করেছিল, মানুষের প্রতিষ্ঠান হিসাবেই মানুষের হৃদয়কে তারা জয় করে নেবে। মানে মনে হয় কি, একটা ব্যাপার হয় কি, বট গাছের উপর অনেক কিছু নির্ভর করে, যেমন ছায়া আশা করি,
মমতা আশা করি, সবকিছুই আশা করি। এবং প্রথম আলো, আমি একটি বড় পত্রিকা একসময় কাজ করতাম, বলতেই হবে দৈনিক ইত্তেফাক, একসময় তো শ্রেষ্ঠ পত্রিকা ছিল। এবং সেই সময় আমি দেখেছিলাম যে দায়িত্বের জায়গাগুলো কত, মানুষ এত পরিমাণ ভালোবাসতো। ঠিক সেই জায়গাটা কিন্তু এখন এই জায়গায় একই রকমের প্রথম আলোর জায়গায় এসে গেছে, যে মানুষের ভালোবাসায় ধন্য। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে প্রথম আলো নিজেকে জিজ্ঞেস করুক, তারা তাদের জায়গায় আছে। পূরণ করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দৈনিক প্রথম আলোর 27তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু জাতীয় নির্বাচন বা খবরের দিকে আসি। এই যে জুলাই সনদ, ভোট আগে হবে নাকি ওই ভোট আগে হবে, কোন ভোট আগে হবে, সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন। বল এখন রাজনৈতিক দলের কোর্টে দিয়ে দিয়েছে সরকার, এবং বলা হয়েছে যে আপনারা নিজেরা মিলে সিদ্ধান্তটা নেন, যদি না নিতে পারেন তাহলে সরকারই কিন্তু সিদ্ধান্তটা নেবে। ধন্যবাদ। গত কয়েকদিন ধরে এটি নিয়ে বেশ প্রচুর আলোচনা হচ্ছে। তো একটা জায়গায় দেখা যাচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে যাদের উপরে দায়িত্বটা দিয়েছিল সেটি সরকার এবং সংস্কার কমিশন, তারা সেই বিশ্বাসটা ভঙ্গ করেছে, বিশ্বাসটা নষ্ট করেছে। এই কথাটি রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ বলছে। সংকটটা সৃষ্টি করেছে সরকার। সরকারের পক্ষ থেকে যে ধরনের দায়িত্বশীল আচরণটা করা উচিত ছিল, অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি সেটি হয়নি। নিরপেক্ষ, এই সরকারের সবথেকে বড় প্রত্যাশা সরকারের কাছে, সরকার নিরপেক্ষতা রক্ষা করে রাষ্ট্র পরিচালনা করবে, কারণ এটি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, সবাই মিলেই সরকারটা গঠন করে দিয়েছে। সুতরাং কারো প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারকে এগোনো, মানে উপর থেকে সবাইকে সমান দেখা। কিন্তু আমরা অনেকগুলো জায়গাতে তার ব্যত্যয় দেখেছি। এটি নিয়ে দীর্ঘ আলোচনা করা যায়। জুলাই সনদ, এটি নিয়ে 273 দিন রাজনৈতিক দলগুলো বৈঠকে বসেছে, তারা অনেকগুলো জায়গায় একমত হয়েছে। আপনি যদি দেখেন 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না, একই সাথে দলের প্রধান এবং সরকার প্রধান হবেন না, ডেপুটি স্পিকার এটি বিরোধী দলকে দেওয়া হবে, আমাদের বিচার ব্যবস্থা ডিসেন্ট্রালাইজ করার জন্য কতগুলো পদক্ষেপ, সংসদীয় কমিটিগুলো রিফর্মের কথা বলা হয়েছে, 70 অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে। তো এই যে প্রতিশ্রুতিগুলো, এই প্রতিশ্রুতিগুলোই তো আমি ইতিবাচক মনে করি। কিন্তু কতগুলো জায়গায় স্বাভাবিকভাবে আপনার বিরোধ থাকবেই। বিরোধ আছে বলেই তো আমরা এক একজন এক একটা দল করি। যখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যার আছে, তার রেসপন্সিবিলিটি অনেক বেশি। একটা রাজনৈতিক দল ঘোষণা যদি দেয় যে এই ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষকে আমি বিনামূল্যে ফ্ল্যাট দিয়ে দিব, এটি খুবই জনপ্রিয় একটা দাবি হবে, কিন্তু এটি একটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু একটা রাজনৈতিক দল, দায়িত্বশীল দল, যে দায়িত্ব পেতে পারে, তাকে এই ঘোষণাটা দেওয়ার আগে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়, এই কারণে যে এই জায়গাটায় অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যার এই সম্ভাবনাটা, এই দায়িত্বটা পাওয়ার সম্ভাবনা নেই, তার পক্ষ থেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া সম্ভব। কেন? যেহেতু কখনো দায়িত্ব পাবো না, সুতরাং আমি অনেক কথা বলতে পারি। ভালো, আমি অনেক কথা বলতে, মানে যেহেতু আমি দায়িত্ব পাবো না, আমি মানে মুখরোচক কতগুলো কথা বলি। সংশোধনের জায়গায় এসেছে যে আপনি যখন দুর্নীতি দমন কমিশন গঠন করবেন, তখন ওই নিয়োগের জন্য দুদকের যে কর্মকর্তাদেরকে নিয়োগ দিবেন, 5 সদস্যের একটা কমিটি হবে। এই কমিটিতে সরকারি দলের থাকবে 2 জন, বিরোধী দলের থাকবে 3 জন। শরীফ, আমার মনে হয় যে পিএসসিতে সরকারি দলের থাকবে 2 জন, বিরোধী দলের থাকবে 3 জন। এরকম উদাহরণ আরো অনেক দেওয়া যাবে। আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে বোধ করি অত বিশ্লেষণে আমরা যেতে পারবো না। একটা ব্যাপার যেটা খুব মনে হয় যে এই যে সরকার যে একটা ঘোষণা দিল যে 7 দিনের মধ্যে আপনার রাজনৈতিক দলের ঐক্যে আসেন, না হলে আমরা নিজেরা নিজেদের দায়িত্ব নেব, এটাকে কি দেখছেন আপনি? এটা আমি মনে করি যে সরকার তার নিজের ব্যর্থতাটা অন্যের উপরে চাপিয়ে দিচ্ছে, এবং যারা সংকটটা তৈরি করলো, গ্রামে একটা কথা আছে, মেরেও জিত কেঁদেও জিত। সরকার এই কাজটি করছে। সরকারের যে দায়িত্বটা ছিল, সরকার যথাযথ দায়িত্ব পালন করেনি। নিজের ব্যর্থতাকে রাজনৈতিক দলগুলোকে এক ধরনের, আমি বলবো যে চাপের মধ্যে ফেলে তার যে অন্যায় কাজগুলোকে, যে কাজগুলো বিশ্বাস ভঙ্গ করেছে। তাহলে আপনি এইটা কিভাবে দেখবেন যে
একই সাথে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে জামায়াতের কথা বলি, তারা সমমনা বেশ কয়েকটি দলকে নিয়ে তারা একজোট হয়েছে এবং তারা একটা সমাবেশের ঘোষণাও দিয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে তারা স্মারকলিপিও দেবে। তাহলে এই যে রাজনৈতিক সমঝোতার জায়গাটা বিএনপির সাথে তাদের মতৈক্য আলাদা, একেবারে অন্য রকমের, তাহলে দাঁড়াবে কি? সংঘাতটা ক্রমশই সামনে আসছে, জি। বিভাজনটা সামনে আসছে। জুলাই অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার যারা ছিল, পলিটিক্যাল পার্টিগুলো, বাংলাদেশের জনগণের কোনো ইস্যু নিয়ে তাদের মধ্যে বিভাজনটা হয়নি। তারা কিভাবে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিপক্ষকে কিভাবে কোণঠাসা করবে, এই ইস্যুতেই কিন্তু তাদের মধ্যে এই যে অনৈক্যটা তৈরি হয়েছে। এবং রাষ্ট্র পরিচালনায় কতগুলো সিদ্ধান্ত এখানে একজন বা দুইজনের মাথার থেকে এসেছে, যেটা আগামীতে যারা সরকার গঠন করবে তাদের জন্য সরকার পরিচালনা করা খুব খুব কঠিন হয়ে যাবে। এই যে সরকার পরিচালনা করা কঠিন হয়ে যাবে, আমরা আমাদের মধ্যে একটা, বিশেষ করে আমাদের মধ্যে ঠিক না, সাধারণ মানুষের মধ্যে একটা অসন্তোষ বা একটা চিন্তার রেখা আছে যে আদৌ নির্বাচন হবে কিনা। কিন্তু বিএনপির গতকাল প্রার্থী ঘোষণার প্রাথমিক তালিকা ঘোষণার পর তো মনে হচ্ছে নির্বাচনের দিকে এগুচ্ছে দেশ। সেখানে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান, এবং তাকে নিয়ে তো আমাদের একটা অন্য রকমের আশা জাগায়। তিনি 3টি আসনে, তারেক রহমান তিনি 1টি আসনে নির্বাচন করবেন এবং এখানে যেটা বলা হচ্ছে যে তিনি মানে 83 নবীন মুখ, একেবারে নবীন মুখ, এবং নারী প্রার্থী বেগম খালেদা জিয়া সহ 10 জন। তো সব কিছু মিলিয়ে, এবং পত্রিকায় দেখলাম বা প্রচার মাধ্যমে দেখলাম এনসিপিও বোধহয় তাদের উল্লেখযোগ্য জায়গায় তাদের প্রার্থিতা প্রকাশ করেছে। তাহলে তো এই যে ওই দিকে এক ধরনের আশঙ্কা, আবার এই দিকে মনে হয় একটা স্বপ্ন, তাই তো? রাজনৈতিক দলগুলো প্রস্তুতি গ্রহণ করছে, তারা কিভাবে নির্বাচন করবে সেই প্রস্তুতিটা তারা নিচ্ছে। এই জায়গাটায় ইতিবাচক দিক হচ্ছে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটা খুবই যৌক্তিক। তার প্রধান প্রতিপক্ষ জামাত 1 বছর ধরে মাঠে তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। বিএনপি যে এখন এসে প্রার্থিতা স্বাভাবিক সময়ের তুলনায় অন্য নির্বাচনগুলোর থেকে প্রায় 3-4 মাস আগে কিন্তু প্রার্থিতা ঘোষণা করা হলো। এর ভেতর থেকে মাঠে একচেটিয়া যে প্রভাবটা বিস্তার করছিল ভোটারদের কাছে জামাত, সেখানে বিএনপি কৌশলের দিক থেকে এগিয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে, এর ভেতর থেকে বিএনপি যদি চায়, সারা দেশে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অভিযোগ আছে, যারা প্রার্থী হিসাবে দল থেকে ঘোষিত হয়েছেন, তারা তাদের নির্বাচনী এলাকায় এই ধরনের বজ্জাত টাইপের যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ আছে। প্রার্থিতার মধ্যে আপনি বজ্জাত টাইপের যেটা বললেন, মানে এটা উল্লেখ করতেই হয়, গতকাল রাতেই বিভিন্ন জায়গায় বজ্জাত টাইপের কিছু মানুষজন হাঙ্গামা ইত্যাদি শুরু করেছে। চট্টগ্রামে কয়েকজনকে দেখলাম বহিষ্কারও করেছে। তো এই প্রার্থীর মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। নারীদের যে সংখ্যাটা বললেন, বাংলাদেশের জনসংখ্যা, ভোটার এবং বিএনপির মতন দলের যদি আপনি বিবেচনা করেন, নারী প্রার্থীর সংখ্যা খুবই কম, মাত্র 10 জন। দ্বিতীয়ত, অন্যান্য সংখ্যা ধর্মীয় যে জাতিগোষ্ঠীগুলো আছে তাদের প্রার্থীর সংখ্যাও কম। তবে ইতিবাচক দিক হচ্ছে প্রচুর নতুন মুখ তারা এবারকে নির্বাচনে নিয়ে আসছে। 83টি, প্রায় 100 জন। কতগুলো জায়গা দেখতে পাচ্ছি আমি যে এই প্রার্থী ঘোষণা করার ক্ষেত্রে তারা অনেকগুলো জায়গা বিবেচনা করেছেন। একেবারে ক্লিন ইমেজের অনেকেই আছে। কৃষক দলের আমি দেখলাম শহীদুল ইসলাম বাবুল, ABM মোশাররফ, আমরা অনেককেই চিনি। তো এই ধরনের ফারজানা পুতুল, তরুণ যারা উঠে আসছেন, এই ধরনের অনেককেই দেখলাম যে তারা নমিনেশন পেয়েছেন ইতিবাচক। আবার গত টার্মে বিএনপি যাদের কারণে নানাভাবে বিতর্কিত হয়েছে কতগুলো ঘটনা, আপনি 21শে আগস্টের কথা বলেন বা এই ধরনের ঘটনা, তাদেরও কেউকে এর ভেতর থেকে দেখছি আর কি। তো আমার মনে হয় একটা রাজনৈতিক দল তার কৌশল নির্ধারণে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, তবে চূড়ান্তভাবে জনগণের কাছে জনগণ ঠিক করবে। তবে এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, ইতিবাচকতাটা হচ্ছে যে বিএনপির তারেক রহমান তিনি চাইলে 3-4টা আসনে করতে পারতেন। তিনি একটি মাত্র আসন নিয়েছেন এবং তিনি এর ভেতর থেকে তার দলের নেতাকর্মীদেরকে একটা মেসেজ দিয়েছেন যে জিয়াউর রহমানের পরিবারের বাইরে কেউকে তিনি একাধিক আসনে প্রার্থী করেননি। অনেকেই কিন্তু চাইছিল যে একাধিক আসনে প্রার্থী হবেন। তো আমার ধারণা যে এর ভেতর থেকে, এই যে রিয়েলাইজেশনের ভেতর থেকে রাজনীতিতে
কতগুলো ইতিবাচক ধারা তৈরি হবে এটা আমরা চাই। আরেকটা বিষয় আমি দেখছি, মাঠের রাজনীতির যে গুরুত্বটা আপনি দেখছেন যে যারা বাদ পড়েছে আমাদের মিডিয়াতে, মানে যারা বেশ টেলিভিশন আলোচিত, টকশোর আলোচিত। আলোচিত যারা, বিশেষ করে টকশোগুলোতে সেলিব্রিটি যারা, তারা দেখলাম যে একেবারে সব শুয়ে পড়েছেন আর কি, ধরাশায়ী। ধরাশায়ী সবাই আর কি। তো আমরা তাদের রাজনৈতিক জীবনের মানে আরো সমৃদ্ধি কামনা করি। তবে যেটা মনে হচ্ছে, মাঠের রাজনীতিকে বিএনপি গুরুত্ব দেওয়ার যে ধারাটি সূচনা করছে অথবা এটিকে প্র্যাকটিস করার চেষ্টা করছে, জনগণ এটিকে কিভাবে নেবে আমরা জানি না। তবে কৌশলের দিক থেকে এই মুহূর্তে প্রার্থী ঘোষণাটা খুব ইম্পর্টেন্ট ছিল। এই প্রার্থী ঘোষণার ভেতর থেকে এনসিপির মধ্যের যে রাজনীতি, তাদের রাজনীতিও প্রভাবিত হওয়ার একটা সুযোগ আছে। আপনি ইতিমধ্যেই দেখেছেন তাদের উত্তর এবং দক্ষিণাঞ্চলের যে সমন্বয়ক, তাদের আসনে কিন্তু প্রার্থী ঘোষণা দিয়ে দিয়েছে বিএনপি। কিন্তু আরো বেশ কয়েকজন আলোচিত প্রার্থী যারা ঢাকায় নির্বাচন করবেন, ওই আসনগুলো শূন্য রয়েছে। অর্থাৎ যদি বিএনপির ওই কৌশলটা হয় যে কয়েকজনকে এখান থেকে পছন্দ করে তাদেরকে প্রার্থী হিসাবে বিএনপি সমর্থন দেয়, তাহলে এনসিপির ইউনিটির জায়গাটায় একটা বিশৃঙ্খল অবস্থা অথবা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এটা কি কৌশল? এটা একটি কৌশল হতে পারে। তবে বিএনপির জোট প্র্যাকটিসের ক্ষেত্রে বিএনপির একটা অনন্য উদাহরণ আছে। আমি এই যে মানে সম্ভাবনা রাজনৈতিক দলগুলোর জন্য তো অনেক। আওয়ামী লীগের সময় আমি উদাহরণটা দেওয়া দরকার এই কারণে যে একেবারে শেষের দিকে জোট থেকে বিমল বিশ্বাসকে প্রার্থী দিয়ে সেই আসনে আওয়ামী লীগ আবার আর একজনকে প্রার্থী করা, হাসানুল্লাহ কিনুর বিরুদ্ধে আলাদা প্রার্থী করা। বিএনপি এই জায়গাটায় যাকে জোটে নমিনেশন দেয় তার বিরুদ্ধে বিএনপি কোনো অন্তর্ঘাতমূলক কাজে যায় না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল আবারও কথা হবে। খোদা হাফেজ।